ওনারা কীভাবে অভিনয় করতো ওনাদের সামনে থেকে দেখেছি। আমরা ভুল করলে আমাদেরকে শিখিয়েছেন, এখন আর কেউ শিখাবে না। এবং শেষ পর্যন্ত তিনি মুসলমানই ছিলেন। প্রবীরদার কথা বলেছে যে আমি ওনার মতন অভিনেতা হতে চাই, কিন্তু আজকে প্রবীরদার শেষ বিদায়ে কিন্তু তিনি নেই। এখনকার চলচ্চিত্রে দেখেন বাবা চরিত্র করার মতো নেই। ইনি নায়ক ছিলেন, তিনি বাবা ছিলেন, তিনি নায়কের খুব ঘনিষ্ঠ বন্ধুর চরিত্রে কাজ করেছেন এবং একটি সিনেমাকে টেনে নেওয়া আর কাজ করেছেন। তিনি নবাব ছিলেন, নবাব সিরাজউদ্দৌল্লাহ, যে রঙিন নবাব সিরাজউদ্দৌল্লাহ, তিনি তার যে অভিনয়, তার যে পারদর্শিতা, তিনি একটি জনপ্রিয় চলচ্চিত্রের রিমেক খুবই কঠিন এবং সেখানে অভিনয় করা আরও কঠিন, আগের জনকে ছাপিয়ে যেতে হয় এবং এটি তিনি সফল হয়েছেন। তিনি চেষ্টা করেছেন স্বল্প বাজেটের ভেতর যে রঙিন সিরাজউদ্দৌল্লাহ যে মানুষের হৃদয়ে আঁচড় কেটে পেরেছে শুধুমাত্র কবির মিত্রের অভিনয়ের জন্য। মানুষ প্রয়োজনে নিজেকে পরিবর্তন করে, তিনিও পরিবর্তন করেছেন। তিনি ৭৩ সালে তিনি বিবাহ প্রেম করে বিয়ে করেন এবং বিয়ে করার সময় স্বভাবতই একজন মুসলমান মেয়েকে বিয়ে করতে গিয়ে তিনি নিজেও তার প্রেমকে প্রাধান্য দিতে গিয়ে তিনি মুসলমান হয়েছেন এবং শেষ পর্যন্ত তিনি মুসলমানই ছিলেন। এবং তার সন্তানদের যে আপনারা নাম দেখেন সেখানেও তার সমন্বয় করেছেন। যত প্রার্থনা আছে তিনি তার স্রষ্টার কাছে করেছেন এবং তার যে যাত্রা, অন্তিম যাত্রা, এটিও স্রষ্টার কাছে তিনি গিয়েছেন আমরা মনে করি খুব সুন্দরভাবে, সার্থকভাবে গিয়েছেন। এই প্রবীর মিত্র তো শুধু একজন চলচ্চিত্রের মানুষ ছিলেন না, একদিন একজন সাদা মনের মানুষ ছিলেন। চলচ্চিত্রকে তিনি তার মতো করে ভাবতেন। তিনি চলচ্চিত্রকে শুদ্ধ করার পেছনে, যে চলচ্চিত্রের শিল্পীদেরকে পরিশুদ্ধ করার পেছনে তার একটা বিশাল ভূমিকা আছে। তিনি আমরা তো শুধু পর্দার সামনের অংশটাই জানি, কিন্তু পর্দার বাইরে যেটি আমাদের মেকআপ রুমে একজন শিল্পীকে পরিশীলিত হওয়া, পরিমার্জিত হওয়া, ধৈর্যশীল হওয়া, এটি প্রবীরদা আমাদেরকে খুব ভালো করে রপ্ত করিয়েছেন এবং এটি আমাদের এই অভিনয় জীবনে কাজে লেগেছে। শুধু আমার না, এরকম অনেককেই তিনি শান্ত করেছেন, বুঝিয়েছেন কিভাবে পরিচালকের নির্দেশনা মানতে হয়, কিভাবে নিজেকে বিলিয়ে দিতে হয় নিজের স্বকীয়তা বজায় রেখে, সেটিকে তিনি দেখিয়েছেন। এবং অভিনয় ক্ষেত্রে কতটুকু নিবেদিত হলে একটা শিল্পী নিজের পায়ে দাঁড়াতে পারে, এবং নানানভাবে তিনি আমাদেরকে উৎসাহ দিয়েছেন। শূন্যতা কখনোই পূরণ হয় না। দাদাদের শূন্যতা পূরণ করার মতো সেই যোগ্যতাই তো আমরা অর্জন করতে পারিনি। এত এত চরিত্রে অভিনয় করেছেন, যে চরিত্রগুলি ওনারা নেই বলে এখন সৃষ্টি হচ্ছে না। ওই চরিত্র লিখলে তো আমি অভিনয় করতে পারবো না সেই চরিত্রে, কারণ আমি কিছুই জানি না। তো স্মৃতি তো অনেক, ওনারা কীভাবে অভিনয় করতো ওনাদের সামনে থেকে দেখেছি। আমরা ভুল করলে আমাদেরকে শিখিয়েছেন, এখন আর কেউ শিখাবে না, কেউ বলবে না সুব্রত এইভাবে দাঁড়ান, মেহেদি এভাবে দাঁড়িয়ে আছেন কেন, এভাবে দাঁড়ান না কেন, লাইটটা এভাবে নেন না কেন, এভাবে কর না কেন। কে বলবে, কে বলবে? কেউ আর এখন আর নাই। আর আমরা আমরা কাকে শেখাবো? এখন যে শিল্পীরা আসছে, শিল্পী তো না, তারা এখন এসেই বলে যে একটা সেলফি তুলি। তা আমি বলি সেলফি তুললে কী করবে? কিছু হয়তো ভিউ পাবে, কিন্তু তুমি যদি আমার সাথে যে সিকোয়েন্সটা আমার সাথে করবে, কিংবা রাশেদের সাথে করবে, কিংবা মেয়েদের সাথে করবে, সেটা নিয়ে আসলে একটু আলোচনা করি না। তুমি কি করতে চাও, আমি কি করব, তুমি আমার কি, আমি কি অ্যাড করব, তুমি কি রিয়েক্ট করবা, সেটা নিয়ে আলোচনা করি। যাতে ওটা শর্ট দাঁড়ালে কোনো অসুবিধা হয়ে যাব, হয়ে যাইতেছে বলে একজন আনোয়ার হোসেন, একজন প্রবীর মিত্র, একজন শওকত আকবর, একজন মোস্তফা ভাই, আর সৃষ্টি হয়নি। আমরা চেষ্টা করেছি, কিন্তু সেই চেষ্টাটা আন্তরিকতা ছিল, কিন্তু আমরা তো সেই মেধা নিয়ে আসিনি ওনাদের মতো। ওনারা যেভাবে অভিনয়টাকে, সংস্কৃতিটাকে মনে লালন করেছেন, আমরা হয়তো সেখানে আমাদের ঘাটতি আছে বিদায় আমাদের জন্য সেই চরিত্র সৃষ্টি হয়নি, আমরাও আর সেভাবে অভিনয় করতে পারিনি। দাদার সাথে আমাদের অনেক অনেক স্মৃতি যখন একটা লোক জীবিত থাকে তখন মধুর থাকে, আর যখন চলে যায় তখন স্মৃতি বেদনা হয়ে যায়। তো দাদার সাথে এই স্মৃতিগুলো এখন আমাদের কাছে বেদনা হয়েই থাকবে। আমরা হয়তো একা একা রোমন্থন করব,
কখনো মেহেদির সাথে দেখা হলে, বাদলের সাথে দেখা হলো, রাশেদের সোহেলের সাথে দেখা হলে নিজেরা নিজে বলবো দাদা এটা বলতো ঠিকই বলছেন, এটা বলতো, নিজেরা হয়তো সে স্মৃতিটা নিজেদের মধ্যে ভাগ করে নিতে পারবো, এছাড়া আর কিছু করতে পারবো না। দাদা যেখানে থাকুক, ভালো থাকুক, দাদার আত্মার শান্তি কামনা করি। অনুভূতি আসলে এখানে বলার কিছু নেই, যে গুণী শিল্পী চলে গেল, এর আগে অঞ্জনাপা চলে গেল, খুব কষ্ট হচ্ছে, খুব মনেও পড়ছে, বাকিটা তো আল্লাহ মালিক। ছোটোবেলায় আমার প্রবীরদার সঙ্গে বেশ ছবি ছিল এবং বড় হওয়ার পর বেশ ছবি। তো উনি সবসময় ভালো উপদেশ দিতেন, কিভাবে চলতে হবে, কিভাবে ডায়লগ বলতে হবে, কিভাবে শুটিংগুলো মানে টাইমলি আসতে হবে, শিডিউল মেনটেন করতে হবে। আর উনি খুব নীরব ছিলেন, খুব চুপচাপ ছিলেন, শান্ত স্বভাবের ছিলেন। ওনার যে রাগ আছে কিনা আমি আজ পর্যন্ত দেখিনি। নায়ক ছিলাম না, আমি একজন শিল্পী ছিলাম। এক, দুই নম্বর হচ্ছে শিল্পী তৈরি হতে একটু সময় লাগে, কিন্তু নায়ক নায়িকা তৈরি হতে কিন্তু ওয়ান টুর ব্যাপার। একটা শিল্পী তৈরি হতে গেলে অনেক স্ট্রাগল করতে হয়। তো ওনারাও চেষ্টা করতেছেন, নতুন মুখে যারা আসছেন, যারা নতুন নতুন শিল্পীরা, নিউ কামার, ওনারা চেষ্টা করতেছেন। সিনেমা করি তখন নিজেকে অনেক বড় সেলিব্রিটি মনে করি। আমরা যখন দেখবেন যে আমাদের দেশের চলচ্চিত্রে একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার পরে তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না, তারা যেমন আরও নিষ্ক্রিয় হয়ে যায়। এটাই আমি লক্ষ্য করেছি আমার এই স্বল্প পরিসরের অভিজ্ঞতায়। তো প্রবীর দাদের মতন দেখেন, উনি 400-র মতন ছবিতে অভিনয় করেছে। প্রবীর দাদের চাওয়া পাওয়ার কোনো শেষ নেই, কারণ তারা অভিনয়কে মনে প্রাণে ধারণ করেছে, তারা সত্যিকারভাবে ইন্ডাস্ট্রিকে মনে প্রাণে ধারণ করেছে এবং একটি চরিত্রকে মনে প্রাণে ধারণ করেছে বলেই কিন্তু তিনি নবাব সিরাজউদ্দৌলার অভিনয়টি করেছে। সেটি কিন্তু অনেক বিশাল ব্যাপার। নবাব সিরাজউদ্দৌলা শুধু বাংলাদেশের কোনো নবাব ছিলেন না। হ্যাঁ, তো এই যে একটি আক্ষেপ, প্রবীরদা আক্ষেপের জায়গাটা এই জন্য যে আসলে আমি এটা আমাদেরই ব্যর্থতা নিব, এটা আমি নিজে ব্যর্থতা নিব, অন্যকে বলবো না। আমরা আসলে সিনিয়রদেরকে শ্রদ্ধা করা, সিনিয়রদেরকে স্মরণ করা, যাদের আমরা কিন্তু শুধু ক্যামেরার সামনে এসে বলি যে আমি এমক নায়ককে অনুসরণ করছি, আমি এমক নায়িকাকে অনুসরণ করছি, কিন্তু একজন নায়ক নায়িকা বা শিল্পীকে যখন আমি অনুসরণ করছি তাকে নিয়ে আমার স্টাডি করতে হবে, তাকে মনে প্রাণে ধারণ করতে হবে। তো আজকে দেখেন, আমি যদি অনেকে হয়তো এমনও হয়েছে যে অনেকে প্রবীরদার কথা বলেছে যে আমি ওনার মতন অভিনেতা হতে চাই, কিন্তু আজকে প্রবীরদার শেষ বিদায়ে কিন্তু তিনি নেই। তো এই ধারণ ক্ষমতা, এই ধারণ করাটা আসলে কতটা যৌক্তিক? তো সেই জায়গা থেকে প্রবীরদার আক্ষেপ, প্রবীরদাদের আসলে শেষ নেই। কারণ উনি দেখেন, যেটি হচ্ছে আজীবন সম্মাননাটিও পেয়েছেন 2018 সালে। তো আজীবন সম্মাননা পাওয়ার পরেও উনি আসলে কেমন মাপের মানুষ ছিলেন যে তার শুধু আক্ষেপই থেকে গেছেন। উনি শুধু আরও ভালো কাজের স্বপ্ন দেখতেন, তার খোঁজখবর যেন নেওয়া হয়, তাকে যেন আসলে ইন্ডাস্ট্রিতে ডাকা হয়, তাকে যেন অভিনয় করানো হয়। যখন তিনি বিছানা থেকে উঠতে পারতেন না, তখনও নাকি শুনতাম যে তিনি বলতেন যে আমাকে দিয়ে তো কেউ অভিনয় করা না। এটি আসলে সত্যিকারের অভিনেতার একটা বড় দিক বা বড় গুণ ছিল। শুটিং নাই, চলেন একটু বিচেতে ঘুরে আসি। বিচে যেতাম, তার পুরানো স্মৃতিগুলা বলতো। সে তো অনেক আগের আমাদের সিনিয়র। এইখানে এই শট দিয়েছিলাম, এইখানে এই হয়েছিল, এই গল্প হয়েছিল, এইখানে ওর সাথে কাজ করেছিলাম। এই আর কি সময়টা এত বড় গুণী আর্টিস্ট যে আমাদের সাথে নিয়ে মানে সময় পাস করতো, তো কি আর বলবো। না, আমরা তো 2-3 দিন ধরেই খুব ইয়াতে ছিলাম যে হাসপাতাল করে ভর্তি আছে। হ্যাঁ, আমরা খোঁজখবর নিছি। হ্যাঁ, আমাদের অনেকে গেছে। তারপর কালকে রাত্রে যখন নিউজটা পেলাম, তখন তো আর মানে কী করবো। একদিন আগে মারা গেল আমাদের অঞ্জনা আপু, এখন মারা গেল প্রবীরদা। এখন সবই তো চলে যাচ্ছে, সবাই যেতে হবে, কিন্তু দুঃখজনক ব্যাপার যাওয়াটা আর কি। কারণ কিছু করার নেই, যার যখন হায়াত আছে যতদিন তো যাবেই। 5 জোহরে এখানকার পিএফডিসি প্রাঙ্গণে ওনার প্রথম জানাজাটি করব। তারপরে এখান থেকে ওনার মরদেহটি নিয়ে যাওয়া হবে চ্যানেল আই থেকে ওনাকে সমাহিত করার জন্য নিয়ে যাওয়া হবে।